অর্থাৎ এই স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে দোতলায় যায় অভিযুক্তরা, 6 জন ছিল তারা সংখ্যায়, এবং তারপর দোতলার ঘরের মধ্যে বেল্ট লাঠি দিয়ে মারধর শুরু হয়। আচমকাই লাঠির বাড়ি স্বর্ণ ব্যবসায়ীর মাথার পেছনে লাগে, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর দোতলা থেকে বডি একতলায় নিয়ে এসে ওই নীলবাতি গাড়িতে করে যাত্রাগাছি থেকে বডিটা ডিসপোজ করে দিয়ে আসা হয়। এমনটাই অভিযুক্ত দুজন তারা পুলিশের কাছে স্টেটমেন্টে জানিয়েছেন। ফলত খুনের যে জায়গা, কোন জায়গায় খুন হয়েছে সেই জায়গাটা পুলিশ আধিকারিক নিশ্চিত হয়েছেন। দোতলার ওই ঘর নিউ টাউনের বিল্ডিং এর, সেটা ইতিমধ্যেই বিধাননগর কমিশনারের ঘরটা সিল করে দিয়েছে এবং ওখানে ফরেনসিক এক্সপার্টরা আসবেন, ওখান থেকে নমুনা সংগ্রহের জন্য। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি আরেকবার বলবো, দুজনকে কি বলেছে রহস্য এতটা ঘনীভূত কি কারণে হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? ধরুন, ঘটনা ঘটার পর প্রায় 2 সপ্তাহ হতে চললো। আমি শিশুদার কাছে আসবো, তবে তার আগে আরো কিছু তথ্য এই ঘটনা সম্পর্কে উঠে আসছে। সেটা হচ্ছে কোন জায়গায় অপহরণ করা হয়। আপনারা জানেন যে একেবারে অপহরণ করা হয়, তারপর বাড়িতে নিয়ে আসা হয়, তারপর তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসে। এবার সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। অপহরণের পর কোথায় নিয়ে যাওয়া হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকে, কোথায় দেহ নিয়ে যাওয়া হয়, সমস্ত ফুটেজ পুলিশের হাতে এসেছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বলতে পারবেন এই নিয়ে। কি খবর রয়েছে পার্থ? দেখো, একেবারে অপহরণ যে জায়গা থেকে করা হয়, অর্থাৎ প্রথমে যে জায়গা থেকে স্বর্ণ ব্যবসায়ীকে এবং স্বর্ণ ব্যবসায়ী যে দোকানে থাকেন সেই বাড়িওয়ালা যে তাদের দুজনকে কিন্তু প্রথমে তোলা হয়েছিল। সেই অপহরণের যে জায়গা সেটা হচ্ছে দত্তাবাদ রোড, এবং সেই দত্তাবাদ রোডে থেকে শুরু করে একেবারে যে জায়গায় দেহ ফেলা হয় অর্থাৎ যাত্রাগাছি, সেই সমস্ত জায়গায় লাইন অফ রুটে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের হাতে চলে এসছে। দুপুরে 1:29 নাগাদ প্রথম কিন্তু দত্তাবাদ রোড, সেই দত্তাবাদ রোডে যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, সেইখানে কিন্তু 2টি গাড়ি গিয়ে পৌঁছেছিল, এবং সেই 2টি গাড়ি গিয়ে পৌঁছাবার পর সেখান থেকে এই স্বর্ণ ব্যবসায়ীকে এবং প্রথমে তোলা হয়, এবং যে গাড়িতে তোলা হয় তারপরে আরো একটা গাড়ি ছিল, সেই গাড়িতে কিন্তু এই যে স্বর্ণ ব্যবসায়ী যে বাড়িতে দোকান চালান সেই বাড়ির মালিক তাকে কিন্তু তোলা হয়েছিল। এর পরবর্তীকালে সেখান থেকে নিয়ে গিয়ে দেহ যে জায়গায় ফেলা হয় সেই সমস্ত জায়গায় লাইন অফ রুটে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। শুধু এটাই নয়, বাগডোগরা টু কলকাতা, এমনকি কলকাতা টু বাগডোগরা, এই যে জায়গা, সেই জায়গায় এয়ারলাইনের সমস্ত যে তথ্য, অর্থাৎ কারা কারা এসেছিল, কবে এসেছিল বাগডোগরা থেকে কলকাতায়, এবং কলকাতা থেকে বাগডোগরায় কারা কারা গিয়েছিল, সেই বিষয়ে যে এয়ারলাইনের তথ্য সেটাও কিন্তু পুলিশ সংগ্রহ করেছে বলে আমরা জানতে পারছি। তুমি জানো ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তভার বিধাননগর দক্ষিণ থানা থেকে ইতিমধ্যেই বিধাননগরের গোয়েন্দা বিভাগ তারা কিন্তু সংগ্রহ করেছেন, এবং সেই মতো কিন্তু যে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এই সমস্ত বিষয়গুলো এখন কিন্তু একত্রিত করে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে। শুনবজি। বেশ, পার্থ তোমাকে ধন্যবাদ। আমি শিশুদার কাছে যে প্রশ্নটা ছিলাম সেটা হচ্ছে, আপনি দেখুন, এখনো পর্যন্ত ভিডিও প্রশান্ত বর্মনকে কেন ক্লোজ করা হয়নি, কিসের জন্য ক্লোজ করা হয়নি? আজকে পিএসসি ডব্লিউবিসিএস এর এক্সিকিউটিভে 2017 সালের তিনি ভিডিও, এবং তার প্রথম তালিকায়, সফলের প্রথম তালিকায় তার নাম ছিল না, পরে নাম লাগানো হয়। এগুলো খোঁজ নিয়ে দেখবেন, তার রোল নাম্বার পর্যন্ত আমাদের জানা আছে। সেই নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এই জায়গা থেকে প্রশান্ত বর্মন নিজে বলছেন নিজের সৎ, এদিকে নিজে জড়িত আছেন। তার দুজন যে ধরা পড়েছেন, এবং কোর্টে আদালতে সরকারি আইনজীবী নিজে দাঁড়িয়ে বলছেন ভিডিও জড়িত, তারপরেও ভিডিওর বিরুদ্ধে কিচ্ছু করা হয়নি। কেন করা হয়নি, কিসের জন্য করা হয়নি? একজন সরকারি কর্মচারী, ডব্লিউবিসিএস অফিসার, তার বিরুদ্ধে কোনো যদি কিছু না করা হয় তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় যাবে? আজকে আইপিসির 302 নম্বর ধারা ছিল, এখন ভারতীয় ন্যায় সংহিতার 103 নম্বর ধারা মার্ডার, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। সেই জায়গাতে অ্যারেস্ট পর্যন্ত করা হচ্ছে না ভিডিও প্রশান্ত বর্মনকে। এখন অবশ্যই তদন্ত চলছে, কিন্তু তদন্তের গাফিলতি আমি মনে করছি যে গাফিলতি হচ্ছে। কারণ এতদিন ধরে আজকে পশ্চিম মেদিনীপুরের আমাদের স্বপন কামিল্লা, যে ব্যবসায়ীর নাম স্বর্ণ ব্যবসায়ী, সেই জায়গাতে তার পরিবার বারবার বলছেন যে তদন্ত সঠিক নিরপেক্ষ হোক, সেখানে কোনো রকম যাতে অন্যরকম তদন্ত না হয়, কোন রকম প্রভাবশালী তদন্ত
না হয়। কারণ একটা মানুষ চলে যাওয়া যে কি জিনিস তার ফ্যামিলি, তাহলে সেটা ভাবতে হবে। আজকে যে জায়গাতে সাধারণ মানুষ চায় যে সঠিক ভাবে বাঁচতে। বেশ, শীর্ষেন্দুদা যেটা বলছেন, শীর্ষেন্দুদার সেটা নিজস্ব মতামত। এখন পুরোটা দিয়ে ছাড়া হয়েছিল। আমরা গোবিন্দবাগ বাড়ির মালিক, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আপনাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হলো, কটা গাড়ি ছিল? দুটো গাড়ি ছিল, নীলবাতি। সাইলেন্টও বাজছে, আমাকে নিয়ে এসে সবাই নেমেছে। আপনি যে গাড়িতে ছিলেন, ওই ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতে ছিল না? না, হ্যাঁ, অন্য ওই ইয়ের গাড়িতে, ভিডিও অফিসারের গাড়ি। সোজা চলে এলাম, এসে সবাই একটু নেমেছি, তখন এই ওনার জায়গাটা নামলেন, তাই তো? এই জায়গাটা নেমে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল? ওই গাড়ির ভেতর দিকে নিয়ে, গাড়ি কোন জায়গাটা? গাড়ি এখানেই পার্ক করেছে। আমাকে ঠিক এইরকম জায়গায় এসেছি, বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসবে, ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল। ওরা ভেতরে ঢুকে গেল, এরা সঙ্গে যারা ছিল, ওই ভিডিও অফিস যারা ছিল সঙ্গে নিয়ে ওনাকে ঢুকে গেল, আর ভেতর ভেতরে ঢুকে গেল, আর দেখতে পাইনি। এই যে ছবিটা দেখাচ্ছি আমরা রেখেছি, হ্যাঁ, ওনাকে চিনি তো, উনি স্যার এখানে পাশে থাকে, রায়গঞ্জের ভিডিও অফিসে শুনেছিলাম। মানে ইনি মাঝে মাঝে আসেন? হ্যাঁ, ওটা ওনারই তো বাড়ি, আমরা যেটুকু আমরা জানি আর কি। এ কি আসে মাঝে মাঝে? এখানকার আছে তো, গাড়ি লিয়ে আছে, নীলবাতি নীলবাতি দুটো গাড়ি লিয়ে যায়। চুরি করছিল, ওখানে মারা হয়েছিল, তারপরে তো অজ্ঞান হয়েছে, মারা আবার কি অজ্ঞান? তারপর ডাক্তার লিয়ে যেতে, আবার তারপর আসে, আবার 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 আছে, মানে ব্যক্তিকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। একে উনি হচ্ছে ভিডিও অফিসার। গত মঙ্গলবার কি এই ছিল দত্তাবাদে? গেছিল। বিমল শঙ্কর নাম। একটা কথা বলি, 2017 সালে যে কথাটা শীর্ষেন্দু বললেন, সেই সময় কাগজে প্রচুর হয়েছিল, মানে সাদা খাতা শুধু স্কুল সার্ভিস কমিশনে হয়নি, WBCS এ হয়েছিল বলে অভিযোগ। সে নিয়ে মামলা মোকদ্দমা চলছে। তার মেন বেনিফিশিয়ারিকে আমরা জানি না, আমি কোনো রিলেট করতে চাই না, আমি শুধু শীর্ষেন্দু সিংহ রায়ের পয়েন্টটাকে সাপোর্ট করলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা, আমি যতটুকু জনপ্রশাসন বুঝি, একজন বিডিও হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তার কাজ হচ্ছে ডেভেলপমেন্ট। একটা জেলাকে কতগুলো ব্লকে ভাগ করে, এগুলো ডেভেলপমেন্ট ব্লক, তার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে বিডিও। তাকে তো পুলিশের ক্ষমতা কেউ দেয়নি। তিনি হঠাৎ এই দাবাঙ্গিরি দেখাতে গিয়ে একেবারে পুলিশের অধিকার যদি নিজের হাতে তুলে নিয়ে থাকেন, তিনি একেবারে ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছেন। ন্যাচারালি যেটা এখন দরকার, সঠিক তদন্ত দরকার। তো 2017 সালের ওটার তদন্ত আগে করতে হবে। তাই সেই ঘটনায় বেনিফিশিয়ারিটি কে, এবং সত্যি ইনি একজন বিইং এ ব্লক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফিসার, তিনি যদি পুলিশের দায়িত্ব, পুলিশেরও কাজ নয় কাউকে পিটিয়ে মেরে ফেলা, পুলিশও ওটা পারে না, বলে এইরকম কাজ কেউ যদি করে থাকে তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। কিন্তু এই সরকার এখনো যদি কোনো প্রশাসনিক ব্যবস্থা নিতে না পারে, না নিয়ে থাকে, নিশ্চয়ই কোনো ইল মোটিভ থেকে এটা করছে বলে আমি মনে করি। এবার আঙুল কিন্তু সরকারের দিকে উঠবে। এমনিতে এরা অপদার্থ সরকার ফরকার চালাতে জানেও না, কিছু জানে না, জমিদারি চালায়। ইল মোটিভ। এই প্রশান্ত বর্মন এটা আমি স্পষ্ট পরীক্ষায় ফেল করেছিল চক্রবর্তী তার উত্তর দিতে চাইবেন, এবং ইংরেজিতে 0 মার্ক পেয়েছিল, পাস করেনি। ভিডিওর বক্তব্যটাও সমান। সে ভিডিওর চাকরি পেয়ে গেছে, WBCS অফিসার হয়ে গেছে বিনা পরীক্ষা ফেল করে। কতটা প্রভাব খাটাতে পারে আগেও বলেছি, এই লোকটা। এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। একটা অসৎ ভিডিও। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিল, সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি। তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করা, কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত তৈরি করি।